গুড মর্নিং মাই অল ডিয়ার স্টুডেন্ট। আশা করছি তোমরা সকলে ভালো আছো। তো আজকে আমরা ক্লাস 12-এর ফার্স্ট চ্যাপ্টারের দ্বিতীয় যে কনসেপ্ট, সেই দ্বিতীয় কনসেপ্টটি আজকে আমরা জানবো। ওকে, অর্থাৎ আমাদের অলরেডি যে অ্যান্ড্রোসিয়াম, সেই অ্যান্ড্রোসিয়ামটি হয়ে গেছে। আজকে আমরা যেটি পড়তে চলেছি সেটি হচ্ছে কি না, তো গাইনোসিয়াম, অর্থাৎ গর্ভকেশর চক্র, বা আমরা বলতে পারি স্ত্রী স্তবক। এই যে স্ত্রী স্তবকটি রয়েছে, এটি কাকে রিপ্রেজেন্ট করে না, তো এটি রিপ্রেজেন্ট করে মহিলাকে। ঠিক আছে, বা বলতে পারি আমরা যে একটি ফুলের, অর্থাৎ উদ্ভিদের যে জননাঙ্গ রয়েছে, সেই ফুলের ফিমেল পার্ট। ঠিক আছে, সেই ফিমেল পার্ট সম্পর্কে আমরা আজকে জানবো। তো প্রথমে তোমরা দেখতে পাচ্ছ এটি রয়েছে কি না, তো এটি হচ্ছে আমাদের একটি ফুল। ওকে, এটি আমাদের কি রয়েছে, তো এখানে আমাদের একটি ফুল রয়েছে। এটি হলো আমাদের কি না, তো একটা ফুল। তো এই ফুলের গাইনোসিয়াম যেটা বলছি আমরা, অর্থাৎ আজকে আমরা যেটা পড়বো, সেই গাইনোসিয়াম কোন অংশটি হচ্ছে গাইনোসিয়াম। তোমরা এই ফুলের ক্ষেত্রে দেখতে পাচ্ছ যে এখানে কি রয়েছে আমাদের না, তো তোমার বৃত্তাংশ রয়েছে। ওকে, আর এখানে যেটা রয়েছে আমাদের ফুলের পাপড়ি, সেটা অবস্থান করছে, অর্থাৎ পেটাল যেটা, সেটা অবস্থান করছে। আর এই যে তোমরা অনেকগুলি বেশ দেখতে পাচ্ছ, এগুলি কি না, তো আমরা জানি এই প্রত্যেকটা এক একটা অংশ যেটা রয়েছে, এটাকে আমরা কি বলি, অ্যান্ড্রোসিয়াম। ওকে, আজকে আমরা যেটা পড়বো অর্থাৎ সেটি হচ্ছে গাইনোসিয়াম। অর্থাৎ এই ফুলের মধ্যে তোমরা লক্ষ্য করো, ফুলের মধ্যে এই যে সবুজ যে একটা এরকম অনেকটা অংশ রয়েছে, এই যে এই অংশটি আজকে আমরা পড়তে চলেছি। অর্থাৎ ফুলের মধ্যে থাকা এই অংশটিকে কি বলা হয়ে থাকে না, তো গাইনোসিয়াম বলা হয়। ওকে, বা দ্বিতীয় যে ছবি রয়েছে, সেই দ্বিতীয় ছবিতে তোমরা ভালোভাবে বুঝতে পারবে। এই যে তোমরা অংশ দেখছো, এটাকে কি বলা হবে, এই গোটা অংশটাকে কি বলা হয়ে থাকবে না, তো তোমার গাইনোসিয়াম বলা হবে। ওকে, এই গোটা অংশ যেটা রয়েছে, এই গোটা অংশটাকে আমরা বলে থাকি কি না, তো তোমার গাইনোসিয়াম। ওকে, তো গাইনোসিয়ামের বেশ কয়েকটি অংশ রয়েছে, সেই বেশ কয়েকটি অংশের মধ্যে আমরা দেখে নেব। এই যে উপরের যে অংশটা দেখছো, এই উপরের যে অংশ আমরা দেখতে পাচ্ছি, ওকে, এই উপরের অংশ যেটা রয়েছে, এই উপরের অংশটাকে কি বলা হয়ে থাকে না, তো স্টিগমা বলা হয়ে থাকে, বা আমরা বলতে পারি যে গর্ভমুণ্ড। মাথায় রাখবে, এই যে স্টিগমা রয়েছে, এই স্টিগমাতেই কি আসে না, তো যে পরাগরেণু, অর্থাৎ আমরা অ্যান্ড্রোসিয়ামে দেখেছিলাম যে পরাগরেণু উৎপন্ন হচ্ছিল, ওই পরাগরেণু সাধারণত, বা পরাগরেণুকে কোথায় আসতে হবে না, তো এই স্টিগমাতে এসে পড়তে হবে। সেটা আমরা পরবর্তী চ্যাপ্টারে দেখবো যে কিভাবে এই স্টিগমাতে এসে পড়ে পরাগরেণুগুলি। ঠিক আছে, ওটা নিয়ে বিস্তারিত আলোচনা আমাদের হবে। তো আমরা এই যে জিনিসটা আজকে দেখছি, সেটা হচ্ছে গাইনোসিয়ামের বিভিন্ন যে অংশ, সেই বিভিন্ন অংশগুলি। তো বিভিন্ন অংশগুলির মধ্যে প্রথমে কি রয়েছে না, তো গাইনোসিয়ামের একটি অংশ হচ্ছে স্টিগমা। ওকে, তারপরের যে অংশ, সেই পরের অংশটি কি না, তো এখানে তোমরা লক্ষ্য করতে পারছো একটা দণ্ডের মতো রয়েছে। ঠিক আছে, এটাকে স্টেইল বলা হয়, বা আমরা বলতে পারি গর্ভদণ্ড। কি বলবো এটাকে, গর্ভদণ্ড। আর তারপরে এই যে এই পোর্শন থেকে এই যে গোটা অংশ, এই গোটা অংশটাকেই আমরা বলবো কি না, তো গর্ভাশয়, সরি, ডিম্বাশয়। কি বলবো এটাকে আমরা না, তো ডিম্বাশয়। ওকে, বা ওভেরি। ওভেরির ভিতরে অনেক অংশ থাকবে, সেগুলো আমরা বিস্তারিত আলোচনা করব। ওকে, তো আমাদের যে ডায়াগ্রামে যেটুকু লেখা আছে সেটুকু আমরা একবার দেখে নিই। ওকে, দেখো কি বলছে না, তো স্ত্রীস্তবকের প্রতিটি একককে কি বলা হবে, গর্ভপত্র বা পিস্টল যেটা রয়েছে, সে পিস্টল বলা হবে। এই কথাটি বলার অর্থ কি, দেখো, পিস্টল বলতে একটি ফুলের মধ্যে থাকা একটি গাইনোসিয়ামকে আমরা কি বলবো, পিস্টল বলবো। এবার একটা কথা মনে রাখবে, যে একটি ফুলে যে একটি এরকম পিস্টল থাকবে, বা যে গাইনোসিয়াম যে বলছি আমরা সেটা থাকবে, তেমনটা কিন্তু না। অনেক ফুল রয়েছে যাদের ক্ষেত্রে কি দেখা যাবে না, তো এই যে আমাদের অর্থাৎ গাইনোসিয়াম বা কার্পেল বা পিস্টল যেটাকে বলছি আমরা, সেগুলি কিন্তু অনেকগুলি থাকতে পারে। ওকে, সেটা আমরা বোঝার চেষ্টা করবো একটু পরে। তারপরে প্রথম যে অংশটা কি বলছে না, তো একটি আদর্শ গর্ভপাত্র তিনটি অংশ নিয়ে তৈরি। তাহলে যে তোমার গর্ভপত্র রয়েছে, সে গর্ভপত্র বা পিস্টল যেটা রয়েছে তার তিনটে অংশ। তাহলে উপরের যে অংশটা রয়েছে, সেই উপরের অংশটাকে কি বলবো আমরা না, তো স্টিগমা বা গর্ভমুণ্ড। তারপর যে দণ্ডের মতো অংশ রয়েছে, সেটাকে কি বলবো, স্টেইল বলবো বা গর্ভদণ্ড। আর তারপরে এরকম স্ফীত যে একটা অংশ দেখতে পাচ্ছি আমরা, এই যে স্ফীত যে অংশ দেখতে পাচ্ছি, এই স্ফীত অংশটাকে আমরা কি বলবো না, তো স্ফীত অংশটাকে আমরা বলবো ডিম্বাশয় বা ওভেরি। ওকে, আশা করছি এতটুকু তোমাদের কনসেপ্ট ক্লিয়ার হয়েছে। ওকে, এরপরে যেটা একটু আগে বললাম, যে এই যে আমাদের অর্থাৎ পিস্টল বা কার্পেল, যে একটি ফুলে
একটাই থাকবে তেমনটা কিন্তু না, বিভিন্ন ফুলের ক্ষেত্রে বিভিন্ন রকমের হয়ে থাকে। ওকে, তো দেখে নাও যে গর্ভপাত্র অনুযায়ী যে ফুল রয়েছে সেই ফুলকে বেশ কয়েকটি ভাগে আমরা ভাগ করব। ওকে, বিশেষ করে দুটি ভাগে আমরা আপাতত ভাগ করব। যতটুকু বলা হলো ততটুকু তোমরা বুঝতে পেরেছো। এবার আমরা আর একটি জিনিস দেখে নেবো, ঠিক আছে? অর্থাৎ আমাদের যে গাইনোসিয়াম রয়েছে, ঠিক আছে, কি স্যার? না তো তোমার গাইনোসিয়াম, যে গাইনোসিয়াম রয়েছে সেই গাইনোসিয়ামকে পিস্টল অনুযায়ী বেশ কয়েকটি ভাগে ভাগ করবে আমাদের, ঠিক আছে? বেশ কয়েকটি ভাগে আমরা ভাগ করব। প্রথমে যে জিনিসটা পাবো আমরা সেটা হচ্ছে কি না তো মোনোকার্পুলারি, এমও এনো মোনোকার্পুলারি, মোনোকালকুলারি। এবং আরেকটা যেটা রয়েছে সেটা পাবো কি আমরা না তো তোমার মাল্টি কার্পুলারি। মোনোকালকুলারি বলতে কাকে বোঝায় এবং মাল্টি কালকুলারি যেটা রয়েছে সেটা এবার জিনিসটা কি, সেই দুটো জিনিস আমরা একটু দেখে নেব। ওকে, মনে রাখবে এই যে মাল্টি কার্পুলারি রয়েছে, এটাকে আবার দুই ভাগে ভাগ করবো আমরা। ওকে, দুই ভাগের মধ্যে কি কি না তো একটা যেটা রয়েছে সেটা পাবো আমরা তোমার অ্যাপোকার্পাস, APOCAR, অ্যাপোকার্পাস। আর একটা যেটা রয়েছে সেটা হচ্ছে সিনকার্পাস। এবার একটু এই কয়েকটা জিনিস আমরা একটু বোঝার চেষ্টা করি। তাহলে মনো যে কার্পুলারি রয়েছে সে মনো কার্পুলারি বলতে কাকে বোঝাবে? যদি ধরো যদি একটি ফুলে যদি একটি ফুলে একটি মাত্র পিস্টল অবস্থান করে, এর একটা ফুল রয়েছে, সেই ফুলে একটি মাত্র কি অবস্থান করছে? পিস্টল অবস্থান করছে। এইরকম যদি আমরা দেখতে পাই তাহলে সেটাকে কি বলা হবে না তো মনো কার্পুলারি বলা হবে। যেমন তোমার আমের ক্ষেত্রে যদি বলা যায় তো এরকম দেখা যায়। ওকে, তারপর আছে আমাদের অ্যাপোকার্পাস। অ্যাপোকার্পাস বলতে কাকে বোঝাবে না তো একটি ফুলের মধ্যে এইরকম যদি অনেকগুলি পিস্টল অবস্থান করে, ফুল একটাই কিন্তু এরকম অনেকগুলি কি অবস্থান করছে আলাদা আলাদা ভাবে, তোমার পিস্টল যেগুলো রয়েছে সেই পিস্টল কিন্তু বেশ কয়েকটি। এরকম হয় যদি পিস্টল একটি ফুল বাট তাদের ক্ষেত্রে তোমার পিস্টল অনেকগুলি, এইরকম যদি আমরা দেখতে পাই তখন সেটাকে বলা হবে অ্যাপোকার্পাস। যেমন তোমার কি হবে না তো লোটাস, লোটাস ফুলের ক্ষেত্রে এরকম দেখতে পাবো। তারপরে আমরা যদি বলি তোমার গোলাপ, তো গোলাপের ক্ষেত্রে আমরা এরকম লক্ষ্য করব। ওকে, আর একটা রয়েছে আমাদের না তো সিনকার্পাস। সিনকার্পাসের ক্ষেত্রে যদি দেখে যাই তাহলে কিরকম হবে না তো এদের ক্ষেত্রে তোমার যে পিস্টল রয়েছে সেই পিস্টলের গর্ভমুণ্ড এবং গর্ভদণ্ড, অর্থাৎ এই যে গর্ভমুণ্ড আর এই যে গর্ভদণ্ড, এগুলি কি হবে না তো অনেকগুলি অবস্থান করবে। এরকম ভাবে কি হয়েছে না তো যে পিস্টলের তোমার স্টিগমা অ্যান্ড স্টেইল এগুলি অনেকগুলি, বাট তাদের যে ডিম্বাশয়, তাদের ক্ষেত্রে যে ডিম্বাশয় রয়েছে সেই ডিম্বাশয় কিন্তু এরকম ভাবে যুক্ত হয়ে একটাই থাকবে। এই রকম ক্ষেত্রে আমরা কি বলবো না তো সিনকার্পাস বলে থাকবো। ওকে স্যার, আশা করছি বুঝতে পেরেছো। এর ক্ষেত্রে তোমার এরকম একটা স্ট্রাকচার যেটা রয়েছে সেই স্ট্রাকচারটা দেখা যায়। যেমন তোমরা পাবে তোমার চাপা বলে একটা ফুল রয়েছে, সেই চাপা ফুলের ক্ষেত্রে এরকম লক্ষ্য করা যায়। আশা করছি তোমরা এতটুকু বুঝতে পারলে। তো এবার আমরা দেখব যে গাইনোসিয়াম, ঠিক আছে? তো গাইনোসিয়ামে যদি বলা যায় এককভাবে যদি বলি তো এককভাবে বলতে গেলে কি বলা হয় থাকে পিস্টাল বলা হয় থাকে। ওকে, তো গাইনোসিয়ামের যে পুরো স্ট্রাকচার সেই স্ট্রাকচারটা আমরা খুব ভালোভাবে একবার দেখে নেব। অর্থাৎ আমাদের উপর স্ট্রাকচারটা তো হয়ে গেছে, এবার আমরা ইন্টারনাল স্ট্রাকচার যে তার ভিতরে কি কি থাকে, কি অবস্থান করেছে, কিভাবে বা ডিম্বাণু তৈরি হয়ে থাকে সেই জিনিসটা আমরা দেখবো। ওকে, তো আমরা এখন একটা পিস্টল আঁকতে চলেছি। তো পিস্টলের ক্ষেত্রে এই যে উপরের যে অংশ রয়েছে এই উপরের অংশ কি তৈরি হয়েছে না তো আমাদের উপরের অংশ এরকম যে অংশ স্ট্রাকচার দেখা যায় সেটাকে আমরা কি বলে থাকি না তো তোমার গর্ভমুণ্ড বলে থাকি। আর গর্ভমুণ্ড ঠিক নিচের অংশ এরকম ভাবে একটা স্ফীত অংশ তৈরি হয়ে থাকে। আর এই স্ফীত যে অংশ রয়েছে সেই স্ফীত অংশটাকে আমরা কি বলে থাকি না তো গর্ভাশয় যেটা রয়েছে সেই গর্ভাশয় বলে থাকি। ওকে, এবার দেখো কি হচ্ছে, তাহলে আমরা কি পেলাম গর্ভমুণ্ড
এটা কি হচ্ছে আমাদের তোমার স্টিগমা। স্টিগমা তারপরে যে অংশ রয়েছে সেটা কি না তো স্টেল, অ্যান্ড এই যে যে পোর্শনটা রয়েছে, এতটুকু যে অংশ রয়েছে, এটাকে আমরা কি বলে থাকি, এটাকে আমরা বলে থাকি তোমার ওভেরি, অর্থাৎ ডিম্বাশয়, ওভেরি। ওকে, এই ওভেরি যেটা রয়েছে এটা কিন্তু যথেষ্ট স্ফীত স্যার, এমন না যে এটা একদম পুরোটা থিন, এরকম ভাবে একটা কি থাকে স্যার না তো স্ফীত অংশ। তাহলে ওভেরিটা কি থাকে স্যার না তো স্ফীত ভাবে অবস্থান করে। কিরকম ভাবে অবস্থান করবে না, তোমার স্ফীত ভাবে অবস্থান করবে। এই যে তোমার স্ফীত অংশ, এই স্ফীত অংশটায় পরবর্তী সময়ে কিসে পরিণত হবে না তো ফলে পরিণত হবে। কিসে পরিণত হবে এটা না তো ফলে পরিণত হবে। অর্থাৎ এই স্ফীত অংশটি আলটিমেটলি আমরা খেয়ে থাকি। তোমরা লক্ষ্য করবে যখন তোমরা কি খাও না তো আম খেয়ে থাকো স্যার, ঠিক আছে, তো আমের ক্ষেত্রে আমরা যে অংশটি খেয়ে থাকি সেটা প্রকৃতপক্ষে কি না তো তোমার এই স্ফীত অংশটা, যে অংশটুকু আমরা আমের খেয়ে থাকি বা জামের ক্ষেত্রে যেটা আমরা খেয়ে থাকি স্যার, ঠিক আছে, সেটাও কি না তো এই স্ফীত যে অংশ রয়েছে সেই স্ফীত অংশটি। তাহলে এখান থেকে কিন্তু একটা কোশ্চেন পড়ে, ঠিক আছে, যে তোমার ফল যেটা রয়েছে সেই ফলটি ফুলের কোন অংশ থেকে তৈরি হয়, তাহলে সেক্ষেত্রে বলবে যে ফলটি হচ্ছে তোমার ওভেরি যেটা রয়েছে সেই ওভেরি তোমার বলা যেতে পারে ডিম্বাশয় যেটা রয়েছে সেটাই বৃদ্ধিপ্রাপ্ত হয়ে কিসে পরিণত হয়, ফলে পরিণত হয়। ডিম্বাশয়ের ভিতরে যখন আমরা দেখব, লক্ষ্য করব, তো ডিম্বাশয়ের ভিতরে আমাদের বেশ কয়েকটি স্ট্রাকচার দেখা যাবে। এই ডিম্বাশয়ের ভিতরে যে কোনো স্থানে, ঠিক আছে, আমি এখানে একটি নিচের দিকে দেখাচ্ছি বটে, কিন্তু এর যে কোনো স্থানে একটি স্ট্রাকচার দেখা যায়। সেই স্ট্রাকচার যেটা রয়েছে সেই স্ট্রাকচারটির একটি বিশেষ নাম রয়েছে। এখানে ধরো একটা এরকম স্পঞ্জের মতো একটা স্ট্রাকচার দেখা যায়। এই স্পঞ্জ লাইক যে স্ট্রাকচার সেটাকে কি বলা থাকে না তো প্ল্যাসেন্টা বলা থাকে। কি বলা থাকবে স্যার, বলা হবে না তো প্ল্যাসেন্টা বলা হবে। ওকে, আর এই যে প্ল্যাসেন্টা, এই প্ল্যাসেন্টার থেকে এইরকম একটা দণ্ড লাইক স্ট্রাকচার দেখা যাবে। এই দণ্ড লাইক যে স্ট্রাকচার, এই দণ্ড লাইক স্ট্রাকচারের একটি নাম রয়েছে, সেটাকে বলা হবে তোমার ফিউনিকল। কি বলা হবে না তো ফিউনিকলস, CULS, ফিউনিকলস, বা বাংলাতে আমরা যদি বলি তাহলে সেটা হচ্ছে তোমার ডিম্বক বৃন্ত। ওকে, আর এই ডিম্বক বৃন্তে এইরকম ভাবে একটা স্ফীত মোটা অংশ দেখা যাবে। আর এই যে স্ফীত মোটা অংশ যেটা এই ফিউনিকলের সঙ্গে যুক্ত অবস্থায় রয়েছে, এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট। আর এইটাকেই বলা হয়ে থাকে তোমার কি না তো ওভিউল বা ডিম্বক, বা স্যার কি না তো ডিম্বক। এটা ইম্পর্টেন্ট কেন, কারণ এই যে ওভিউল রয়েছে বা ডিম্বক রয়েছে, এই ওভিউল বা এখান থেকেই তোমার আলটিমেটলি স্ত্রী গ্যামেট বা যে ডিম্বাণু রয়েছে সেই ডিম্বাণুটি কি হবে না তো তৈরি হবে। আর কয়েকটি নাম আমরা এখানে দেখে নেব, ঠিক আছে। আর একটা কথা, এই যে ওভিউল রয়েছে এটার ক্ষেত্রে মাথায় রাখবে যে যে এটি দুটি স্তর বিশিষ্ট। এরকম ভাবে কি দেখা যাবে না তো দুটি স্তর দেখা যাবে। এরকম ভাবে কি দেখা যাবে স্যার না তো দুটি স্তর দেখা যাবে। এরকম ভাবে এটি দুটি স্তর বিশিষ্ট হয়ে থাকে। এরকম ভাবে দুটি স্তর বিশিষ্ট হয়ে থাকে। আর এই যে স্তর রয়েছে এই স্তরকে কি বলা হয়ে থাকবে, এই স্তরটাকে বলা হয়ে থাকে ইনটেগুমেন্ট। INTEGUME, ইনটেগুমেন্টস। ওকে, দেখো এই যে স্তরটি আমি আঁকলাম এই স্তরটি কিন্তু পুরোপুরি করিনি। দেখো নিচের দিকটা কমপ্লিট করেছি, কিন্তু এই উপরে যে পোর্শন রয়েছে এখানে কিন্তু আমরা কিছু একটু ফাঁকা স্থান রেখে দিয়েছি। ওকে, এই ফাঁকা স্থান রাখার বা যে ইন্টিগুমেন্ট রয়েছে বা বাংলাতে যদি আমরা বলি তাহলে ডিম্বক ত্বক যেটা রয়েছে সেই ডিম্বক ত্বকটা কিন্তু পুরোপুরি যে তোমার ওভিউল রয়েছে অর্থাৎ ডিম্বক রয়েছে সেই ডিম্বকটাকে কিন্তু কখনোই ঘিরে ফেলে না। এখানে উপরের দিকে একটা ছোট্ট ছিদ্র থাকে, আর এই যে ছিদ্র থাকে এই ছিদ্রটাকে বলা হয়ে থাকে তোমার মাইক্রো পাইল। কি বলা হবে এটাকে না তো মাইক্রোপাইল, মাইক্রোপাইল, বা বাংলাতে যদি আমরা বলি তাহলে এটা হচ্ছে তোমার ডিম্বক রন্ধ্র। ওকে, এই মাইক্রোপাইল কিসে সাহায্য করে না তো স্যার যখন পরাগ মিলন হয়ে যায়, যখন পরাগ মিলন হয়ে এই উপরে যখন পরাগ রেণুগুলি পড়ে, তো পরাগ রেণুর মধ্যে কি অবস্থান করে না তো আমরা জানি যে এক্ষেত্রে পুংগ্যামেট যেটা রয়েছে সে পুংগ্যামেট অবস্থান করে। তো পরাগ রেণু পরবর্তী সময় এরকম ভাবে তোমার পরাগ নালী যেটা রয়েছে সে নালী তৈরি করে। আর পরাগ নালীতে কি অবস্থান করে না তো তোমার পুংগ্যামেট যেটা রয়েছে সে পুংগ্যামেট অবস্থান করে। এই পুংগ্যামেট এই যে ভিতরে প্রবেশ করার জন্য এই ছিদ্র যেটা রয়েছে সেই ছিদ্রটি থাকে।
এবং মনে রাখবে এই যে ওভেরি রয়েছে, এই ওভেরির ভিতরে আলটিমেটলি কি তৈরি হবে না, তো একটা ডিম্বাণু যেটা রয়েছে অর্থাৎ স্ত্রী গ্যামেট যেটা রয়েছে সেই স্ত্রী গ্যামেটটা তৈরি হবে। ওকে, আশা করছি এতটুকু বোঝা গেল। এবার আমরা শুধু একটা স্ট্রাকচার দেখবো, অর্থাৎ তোমার এই যে উপরের অংশটা রয়েছে অর্থাৎ যে ওভিউল রয়েছে, সেই ওভিউলের স্ট্রাকচারটা দিয়ে আমরা একটু বোঝার চেষ্টা করব যে এর ভিতরে কি কি ঘটনা ঘটে থাকে। ওকে, জাস্ট আমরা ওভিউলের যে স্ট্রাকচার রয়েছে সেই ওভিউলের স্ট্রাকচারটা আমরা একটু দেখবো। ওকে, একটু আমরা এটা একটু মিটিয়ে নিই। দেখো তাহলে এরকম ভাবে ফিউনিকলের উপরে এরকম ভাবে কি অবস্থান করছিল না, তো একটু ছবিটা নিচের দিকে আঁকো, ঠিক আছে। তো এরকম ভাবে ধরো যে এটা হচ্ছে কি, তো ফিউনিকল, আর ফিউনিকলে এরকম ভাবে অবস্থান করছিল আমাদের কি স্যার, না তো একটা ওভিউল অবস্থান করছিল। ওকে, আর ওভিউলের ক্ষেত্রে আমরা কি বলেছিলাম যে এর দুটি স্তর বিশিষ্ট, এরকম ভাবে কি থাকে স্যার, না তো একটি স্তর অবস্থান করে এবং আর একটি স্তরও এরকম ভাবে দুটি যে স্তর রয়েছে সেই দুটি স্তরকে এটি দুটি স্তর থাকে। ওকে, তাহলে এটা হচ্ছে আমাদের কি না, তো তোমার ডিম্বক বৃন্ত বা ফিউনিকল। ডিম্বক বৃন্ত বা ফিউনিকলের ক্ষেত্রে মাথায় রাখবে এটি যে অংশের সঙ্গে যুক্ত থাকে, এখানে কি রয়েছে না, তো এই সমস্ত জায়গাতে যুক্ত রয়েছে, এখানে স্যার এখানে যুক্ত রয়েছে, কে যুক্ত রয়েছে না, তো ফিউনিকল বা ডিম্বক তোমার বৃন্ত। এই ডিম্বক বৃন্ত যে অংশের ডিম্বকের সঙ্গে যেখানে যুক্ত থাকে বা ওভিউলের সঙ্গে যেখানে যুক্ত থাকে এই অংশটাকে বলা হয়ে থাকে হাইলাম। কি বলা হবে এটাকে না, তো হাইলাম বলবে। ওকে, বা আমরা বলতে পারি ডিম্বক নাভি। ওকে, আর এই উপরের যে অংশ, এই উপরের অংশটাকে কি বলা হয়েছিল না, তো তোমার ডিম্বক রন্ধ্র বা মাইক্রোপাইল। এখানে কি অবস্থান করছে স্যার না, তো ডিম্বক রন্ধ্র বা মাইক্রোপাইল যেটা রয়েছে সেই মাইক্রোপাইলটা অবস্থান করছে। তো এখানে কি অবস্থান করেছে আমাদের এই যে ছিদ্রটা রয়েছে, এটাকে বলা হচ্ছে আমাদের মাইক্রোপাইল। মাইক্রোপাইল, মাইক্রোপাইল। ওকে, আর আরেকটা কথা মনে রাখবে এই যে মাইক্রোপাইল রয়েছে, এই মাইক্রোপাইলের ঠিক বিপরীতে, মাইক্রোপাইলের ঠিক বিপরীতে কি অবস্থান করে, এখানে যে সেলগুলি থাকে বা এই যে অংশটি, সেল বলবো না, এই যে অংশটি, এই অংশটিরও আবার একটি নাম রয়েছে, এটাকে বলা হয় কি না, তো তোমার চালাজা। এটাকে বলা হবে চালাজা, চালাজা। বা বাংলাতে যদি আমরা বলি তাহলে এই ক্ষেত্রে বলবো আমরা ডিম্বক, ডিম্বক তোমার মূল। ওকে, এবার আরো দু এক কথা আমরা বলবো, সেটা হচ্ছে কি না, তো এই যে এর ভিতরে যে সেলগুলি থাকে সেই সেলগুলিকে মাথায় রাখবে বলা হয়ে থাকে নিউসেলাস। কি বলবো এটাকে আমরা না, তো নিউসেলাস। এর ভিতরে স্যার অসংখ্য কি থাকে না, তো সেল অবস্থান করে। এর ভিতরে অসংখ্য কি অবস্থান করে না, তো সেল অবস্থান করে। আর এই অবস্থিত যে সেল রয়েছে এই সেলটাকে কি বলা হয়ে থাকে না, তো নিউসেলাস। তাহলে ওভারি যেটা রয়েছে সেই ওভারির গঠন আমাদের অনেকটা কমপ্লিট হয়ে গেল। ওকে, এখানে কি বলা হবে নিউসেলাস বলা হবে। এবার দু একটা কথা বলি আমি এখানে, এই যে কি বললাম স্যার এখানে কি থাকে না, তো ইন্টেগুমেন্ট থাকে বা ডিম্বক ত্বক থেকে এই যে স্তর রয়েছে দুটি স্তর থাকে সাধারণত, এই দুটি স্তরকে কি বলা হয়ে থাকে না, তো ইন্টেগুমেন্টস বলা হয়ে থাকে। আর এই ইন্টেগুমেন্টস যেটা রয়েছে সেটি তোমার যে খোসা, ফলের যে সরি ফল বলছি, এটা বীচের যে খোসা হয় স্যার সেই বীচের খোসাটা তৈরি করতে সাহায্য করে। পরবর্তী সময়ে বীচের যে খোসা সেই খোসাটা এখান থেকে তৈরি হয়। আর এখানে কি অবস্থান করছে না, তো নিউসেলাস যে সেল রয়েছে সেই নিউসেলাস সেল অবস্থান করছে। এটা হচ্ছে একটা আমাদের মেগাস্পোরেঞ্জিয়াম। জাস্ট 1 মিনিট, দেখো এটি হলো স্যার আমাদের একটি মেগাস্পোরেঞ্জিয়াম বা তোমার ডিম্বক। ওকে, এর ক্ষেত্রে কটি স্তর রয়েছে না, তো আমরা জানি যে এর ক্ষেত্রে দুটি স্তর থাকবে। এর ক্ষেত্রে আমাদের তোমার দুটি স্তর থাকবে, নিচের দিক থেকে স্টার্ট করি, এদিক থেকে আমাদের এদিক থেকে এরকম ভাবে দুটি স্তর যেটা রয়েছে সেই দুটি স্তর অবস্থান করে। ওকে, এর ক্ষেত্রে দুটি স্তর থাকে।
কটি স্তর থাকে স্যার? না তো দুটি স্তর থাকে। ওকে, এরকম ভাবে দুটি স্তর অবস্থান করছে। আর এই যে অংশটা রয়েছে এই অংশটা কি বলছি আমরা? না তো ডিম্বক রন্ধ্র বা মাইক্রোফাইল। এই অংশটি কি? না তো আমাদের তোমার ডিম্বক রন্ধ্র। ওকে, ডিম্বক রন্ধ্র। আর আর কি বলেছিলাম এখানে? না তো এখানে আমাদের এক ধরনের সেল যেটা রয়েছে সেই সেল অবস্থান করে। এখানে আমাদের কি রয়েছে? না তো তোমার এখানে অসংখ্য এরকম ছোট 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 অনেকগুলি সেল অবস্থান করে। এখানে অনেক ছোট ছোট কি অবস্থান করে? না তো সেল অবস্থান করে। বাবা, এখানে এরকম সেল অবস্থান করছে। ওকে, এখানে কি করছে স্যার? না তো অনেক সেল অবস্থান করছে। এই যে সেলগুলি রয়েছে এই সেলগুলিকে কি বলা হয়ে থাকে? না তো নিউক্লিয়াস বলা হয়ে থাকে। এবং বাংলাতে যদি বলি তাহলে এটাকে বলা হয়ে থাকে ভ্রূণ পোষক কলা। কি বলা হবে? না তো সরি, ভ্রূণ পোষক কলা বলা হয়ে থাকে। ওকে, এবার যে একটা মজাদার ঘটনা এখানে ঘটে থাকে সেই ঘটনাটা কি সেটি আমরা এবার দেখব। ঘটনাটি হচ্ছে এই যে এই যে নিউক্লিয়াস সেলগুলি রয়েছে, এখানে যে নিউক্লিয়াস সেলগুলি রয়েছে এই নিউক্লিয়াস সেলের মধ্যে অসংখ্য আছে এরকম। এদের মধ্যে একটি মাত্র সেল, তার মধ্যে একটি স্পেশাল পাওয়ার আসবে। এদের মধ্যে একটি সেলে একটি স্পেশাল পাওয়ার আসবে। সেই স্পেশাল পাওয়ারটি কি? না তো এদের মধ্যে ধরো এই সেলটা, এই যে সেল রয়েছে এই সেলটির মধ্যে একটি কি রয়েছে? এসছে পাওয়ার, এসছে স্পেশাল পাওয়ার। ঠিক আছে, যে স্পেশাল পাওয়ারটি কি? না তো এই শুধুমাত্র মিওসিস সেল ডিভিশন করতে পারবে। কিরকম সেল ডিভিশন করতে পারবে স্যার? না তো মিওসিস সেল ডিভিশন। ভালো করে লাইনটি শুনবে। কি বললাম? না তো আমাদের যে ডিম্বক রয়েছে, ওভারি রয়েছে, সেই ওভারির মধ্যে ভেতরে একদম, ঠিক আছে, ভেতরের পোর্শনে যে সেলগুলো রয়েছে সেগুলোকে কি বলা হয় থাকে? নিউক্লিয়াস বা ভ্রূণপোষক। আর এই ভ্রূণপোষকে উপস্থিত হাজারো সেল রয়েছে, তার মধ্যে একটি সেলের মধ্যে একটি স্পেশাল পাওয়ার চলে আসবে। কি আসবে স্যার? স্পেশাল পাওয়ার। যে সেলটি কি করতে পারবে? না তো তোমার মিওসিস সেল ডিভিশন করতে পারবে। তাহলে এখানের মধ্যে যে এই সেলটি রয়েছে এটি কি সেল ডিভিশন করতে পারবে? না তো মিওসিস সেল ডিভিশন করার ক্ষমতা তার মধ্যে আসবে। সব সেলের মধ্যে কিন্তু এই পাওয়ারটি আসবে, একটি সেলের মধ্যে এই পাওয়ারটি আসবে। আর একটি কথা মনে রাখবে, এই যে নিউক্লিয়াস সেলগুলি রয়েছে, ওকে, নিউক্লিয়াস রয়েছে, এগুলি কিন্তু সবাই কিরকম প্রকৃতির? না তো টু এন প্রকৃতির, অর্থাৎ ডিপ্লয়েড প্রকৃতির। আর আমরা জানি যে ডিপ্লয়েড প্রকৃতি যদি হয় তাহলে যে সেলের মধ্যে মিওসিস সেল ডিভিশন করার ক্ষমতা এসছে সেটিও কিন্তু প্রকৃতপক্ষে কি ছিল? না তো তোমার ডিপ্লয়েড প্রকৃতির ছিল, অর্থাৎ টু এন প্রকৃতির ছিল। এবার যদি সে মিওসিস সেল ডিভিশন করে তাহলে টু এন থেকে কিরকম প্রকৃতির হয়ে যাবে? না তো হ্যাপ্লয়েড প্রকৃতির হয়ে যাবে, অর্থাৎ এন প্রকৃতির হয়ে যাবে। আশা করছি এতটুকু বুঝতে পেরেছো। এই যে যে সেলটি মধ্যে তোমার স্পেশাল পাওয়ার চলে এলো এটিকে আমরা কি বলবো? না তো এমএমসি সেল বলবো। ঠিক আছে, বা মেগাস্পোরেঞ্জিয়াম, এটা কি বলবো স্যার? না তো মেগাস্পোরেঞ্জিয়াম মাদার সেল সেটা বলবো। আর এই যে প্রক্রিয়া স্টার্ট হবে, অর্থাৎ এই যে মিওসিস সেল ডিভিশন করবে, মিওসিস সেল ডিভিশন যখন থেকে স্টার্ট হয়ে যাবে, অর্থাৎ তোমার ডিম্বাণু তৈরির যে প্রক্রিয়া, সেই ডিম্বাণু তৈরির প্রক্রিয়াটাকে আমরা কি বলবো? না তো মেগাস্পোরনজেনেসিস। কি বলবো স্যার? মেগাস্পোরনজেনেসিস বলবো। ওকে, তাহলে দেখি আমরা এবার এই যে সেলটা নিউক্লিয়াস সেলের মধ্যে একটি সেলের মধ্যে স্পেশাল পাওয়ার হলো যে কি করতে পারবে? না তো মিওসিস সেল ডিভিশন করতে পারবে। আর মিওসিস সেল ডিভিশন যদি করে তাহলে আমরা জানি কি হয়? না একটি সেল থেকে কটা সেলে পরিণত হবে? না তো টোটালে চারটি সেলে পরিণত হবে। তাহলে এখান থেকে এরা কি করবে? একটি সেল থেকে টোটালে চারটি সেলে পরিণত হয়ে যাবে। ওকে, তাহলে নিউক্লিয়াস সেলের মধ্যে নিউক্লিয়াস যেগুলো রয়েছিল তার মধ্যে বা ভ্রূণ পোষক কলা যেগুলি ছিল তাদের মধ্যে একটি সেলের মধ্যে একটি স্পেশাল পাওয়ার হলো, সেই পাওয়ারটি কি? না তো সে মিওসিস সেল ডিভিশন করতে পারবে। তো মিওসিস সেল ডিভিশন সে করবে। মিওসিস সেল ডিভিশন করার মাধ্যমে কি হলো? না তো সে একটি সেল থেকে টোটালি কটি সেলে পরিণত হলো? না তো টোটাল যখন মিওসিস সেল ডিভিশন কমপ্লিট হয়ে যাবে তখন টোটালি কি হবে? না তো চারটি সেল হয়ে যাবে। কটা সেল হয়ে যাবে স্যার? না তো চারটি।
এই 4টি সেলের মধ্যেও আবার একটি মজাদার বিষয় ঘটনা ঘটে যায়, সেটা কি, এই 4টি সেলের মধ্যে একটি সেল একটি সেল কি হবে, জীবিত থাকবে, বাকি যে 3টি সেল রয়েছে সেই 3টি সেল কিন্তু কি হয়ে যাবে, ডিস্ট্রয় হয়ে যাবে। কি হয়ে যাবে স্যার, না তো ডিস্ট্রয় হয়ে যাবে। তাহলে কি হলো, না তো বাকি যে 3টি সেল, সে বাকি 3টি সেল কি হবে স্যার, না তো আলটিমেটলি ডিস্ট্রয় হয়ে যাবে। এখানে যে বাকি 3টি সেল রয়েছে সেই বাকি 3টি সেল আস্তে আস্তে কি হয়ে গেল, না তো ডিস্ট্রয় হয়ে গেল। এখানে বাকি 3টি সেল আস্তে আস্তে ডিস্ট্রয় হয়ে গেল। এই বাকি 3টি সেল যখন ডিস্ট্রয় হয়ে যাবে, হয়ে যাওয়ার পর এই যে একটি সেল বেঁচে গেল, কি হলো স্যার, না একটি সেল আপাতত বেঁচে গেছে। এই সেলটি আস্তে আস্তে কি হবে, আকারে বড় হতে শুরু করবে। এই সেলটি আস্তে আস্তে কি হবে, আকারে বড় হতে শুরু করবে। যখন আকারে বড় হতে শুরু করবে তখন এই যে নিউক্লিয়াস রয়েছে এগুলি কি হবে, আস্তে আস্তে এগুলি ডিস্ট্রয় হতে শুরু করবে। এগুলি কি হয়ে যাবে, না তো ডিস্ট্রয় হতে শুরু করবে। তাহলে এই যে আমাদের মেয়োসিস সেল ডিভিশনের ফলে যে 4টি সেল তৈরি হলো, 4টি সেলের মধ্যে যে একটি সেল কি হলো স্যার, না তো বেঁচে গেল। এই সেলটি নিউক্লিয়াস সেলগুলি থেকে পুষ্টি সংগ্রহ করে আকারে এই সেলটি কি হবে, না তো বড় হতে শুরু করবে। অর্থাৎ এই সেলটি এরকম আকারে ছিল, একটু পর বা সময় যাওয়ার সঙ্গে সঙ্গে এরকম ভাবে আকারে বড় হতে শুরু করবে। এরকম ভাবে কি হবে, আকারে বড় হতে শুরু করবে। এইভাবে আকারে যত বড় হতে যাবে তত এই নিউক্লিয়াস যেগুলো রয়েছে সেগুলি কি হবে, না তো ধ্বংসপ্রাপ্ত হতে শুরু করবে। তাহলে আর এই যে আকারে বড় সেল, এই বড় সেলটিকেই আমরা বলবো এমব্রিও স্যাক বা ভ্রূণস্থলী। তাহলে এমব্রিও স্যাক বা ভ্রূণস্থলীটি আমরা একটু ভালো করে এঁকে নিই। ওকে, আমাদের কিন্তু এখনো তোমার যে ডিম্বাণুর যে ব্যাপারটা, সেই ডিম্বাণুটা কিন্তু এখনো তৈরি হয়নি, ঠিক আছে। তো ডিম্বাণুটাই আমরা তৈরি প্রক্রিয়াতে যাচ্ছি, যে কিভাবে শেষ পর্যন্ত তোমার ওভিউলের ভিতরে যে ডিম্বাণু রয়েছে সেই ডিম্বাণুটি তৈরি হবে। তাহলে কি হবে স্যার এখানে, না তো এই জায়গাটাতে আমাদের যে একটি সেল বেঁচে গেছিল সেটি আস্তে 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 কি হলো, না তো অনেক বড় হয়ে গেল। ওকে, আর যেহেতু এটা সেল তাহলে অবশ্যই এখানে কি থাকবে, একটি নিউক্লিয়াস যেটা রয়েছে সেই নিউক্লিয়াস অবস্থান করবে। আর এই বৃদ্ধিপ্রাপ্ত বড় যে সেল, এই বৃদ্ধিপ্রাপ্ত বড় সেলটিকে কি বলা হয়ে থাকে, না তো তোমার এমব্রিও স্যাক বলা হয়ে থাকে। কি বলবো এটাকে আমরা, না তো এমব্রিও স্যাক। এমব্রিও স্যাক বা বাংলাতে যদি আমরা বলি তাহলে এটাকে আমরা বলবো তোমার ভ্রূণস্থলী। কি বলবো স্যার, ভ্রূণস্থলী। ওকে, এবার এই এমব্রিও স্যাকের ভিতরে স্যার কিছু মজাদার ঘটনা ঘটে থাকে। কিরকম ঘটনা, না তো এমব্রিও স্যাকের মধ্যে কি রয়েছে স্যার, না তো একটা নিউক্লিয়াস অবস্থান করছে। এই একটি নিউক্লিয়াস কি করবে, না তো 3বার সেল ডিভিশন করবে। কি করবে স্যার, না তো 3বার সেল ডিভিশন করবে। যদি এখানে 3বার সেল ডিভিশন করে তাহলে কি হবে, মোটের উপরে এই এমব্রিও স্যাকের ভিতরে 8টি নিউক্লিয়াসের সৃষ্টি হবে। কটা নিউক্লিয়াসের সৃষ্টি হবে, না তো 8টি নিউক্লিয়াসের সৃষ্টি হবে। তাহলে একটি নিউক্লিয়াস থেকে যদি দুটো হয়, ঠিক আছে, তাহলে একবার সেল ডিভিশন যদি করে তাহলে একটি থেকে কটা হবে, দুটো হবে। তাহলে এই উপরে যে সেলটা ছিল এটার থেকেই তো সেলটা তৈরি হয়েছে, তাই না। তাহলে এটা কি হয়ে গেল, গায়েব হয়ে গেল। ওকে, এবার আপাতত এখানে কটি সেল অবস্থান করছে, না দুটি। এবার পুনরায় আরেকবার সেল ডিভিশন করবে, তা আরেকবার যদি সেল ডিভিশন করে তাহলে দুটো থেকে টোটালি কত হচ্ছে, এখান থেকে একটা, দুটো, এখান থেকে কি হলো, না একটা, দুটো, 4টে সেল। তাহলে এর আগের যে সেলটি ছিল সে আগের সেলটি কি হয়ে যাবে, না তোমার মানে এখান থেকে তো তৈরি হয়েছে, তো এখান থেকে দুটো দুটো কটা হলো, না তো তোমার দুবার সেল ডিভিশন হলো। ওকে, এখনো পর্যন্ত দুবার সেল ডিভিশন হলো, তো টোটালি কটা সেল হয়েছে, না তো 4টি সেল। এবার এই 4টি সেল যেটা রয়েছে এরাও আবার কি করবে, না তো মিয়োসিস সেল ডিভিশন করবে। তাহলে একটি, দুটি, এখান থেকে যদি করা হয় তাহলে কটা হচ্ছে, একটি, দুটি। আর যখন একটা সেল থেকে আরেকটা সেল ডিভিশন করবে তখন তো মাদার সেল যেটা অর্থাৎ প্রথমে যেটা ছিল সেটা তো থাকবে না, তো এটা কি হয়ে যাচ্ছে, গায়েব হয়ে যাচ্ছে। ওকে, তাহলে আর এখানে এখানেও কি হলো, না তো আবার সেল ডিভিশন করছে, ঠিক আছে। তাহলে একটি, দুটি, আর মাদার সেল যেটা রয়েছে যেটা অলরেডি ছিল যেখান থেকে ডিভিশন হচ্ছে সেটা গায়েব হয়ে যাবে। ওকে, আবার যদি বলি আমরা এখান থেকে তাহলে কটা হচ্ছে, একটি, দুটি। ওকে, আর মাদার সেল যেটা সেটা আস্তে আস্তে নিউক্লিয়াস যেটা সেটা কি হয়ে যাবে, গায়েব হয়ে যাবে। তাহলে আমাদের দেখা যাচ্ছে যে কবার সেল ডিভিশন হচ্ছে টোটালে, না তো এখানে আমাদের 3বার হচ্ছে। কবার, না তো 3বার। মাথায় রাখবে এটাও একটা শর্ট কোশ্চেন, যে এমব্রিও স্যাক বা ভ্রূণস্থলীতে নিউক্লিয়াসে কতবার মিওসিস সেল ডিভিশন হয়ে থাকে, তাহলে এখানে মাথায় রাখবে যে টোটালে
3 বার সেল ডিভিশন হয়ে থাকে। আর 3 বার সেল ডিভিশন হওয়ার ফলে কোন প্রকার সেল ডিভিশন, না তো মাইটোসিস সেল ডিভিশন, মিওসিস না কিন্তু, ঠিক আছে। এটা কোন প্রকার সেল ডিভিশন ঘটে, না তো তোমার মাইটোসিস সেল ডিভিশন। আর মাইটোসিস সেল ডিভিশনের ফলে এমব্রিও স্যাকে মোটের উপরে কটি নিউক্লিয়াস তৈরি হয়ে যায়, তাহলে 1টি 2টি 3 4 5 6 7 8, 8টা কি হবে নিউক্লিয়াস সৃষ্টি হবে। আর এই 8টি যে নিউক্লিয়াস সৃষ্টি হয় তাদের মধ্যে মাথায় রাখবে যে 3টি নিউক্লিয়াস এই উপরের দিকে অবস্থান করবে, অর্থাৎ যে আমাদের মাইক্রোফাইল রয়েছে, ভ্রূণস্থলী রয়েছে, সরি ডিম্বক রন্ধ্র রয়েছে, সেই ডিম্বক রন্ধ্রের দিকে অবস্থান করবে। তো আমরা এইগুলোকে একটু উপর দিকে পৌঁছে দিই। ওকে, তাহলে এই সেলটা ধরো এই উপরে চলে গেল, তাহলে কোথায় অবস্থান করছে, না এখানে অবস্থান করছে। আর এই সেলটা ধরো এই উপরে পৌঁছে গেল, তো এখানে আরেকটা সেল অবস্থান করছে, এই সেলটি এই উপর দিকে চলে গেল, এখানে কি হয়ে গেল, না সরি সেল বলছি আমি বারবার, একটু মাথায় রাখবে এগুলো কি, না তো একটি নিউক্লিয়াস। ওকে, একটু ছবিটা অন্যরকম ভাবে করতে হবে আমায়। ওকে, তাহলে এর যে নিউক্লিয়াস রয়েছে সেই নিউক্লিয়াস কি হবে, আস্তে আস্তে উপর যেটা পোর্শন রয়েছে সেই উপরের দিকে 3টি নিউক্লিয়াস, মাথায় রাখবে কটি, না তো 3টি নিউক্লিয়াস এই উপরের দিকে চলে যাবে। ওকে, তো 3টি নিউক্লিয়াস, এই 3টি নিউক্লিয়াস যদি উপর দিকে চলে যায় তাহলে এই 3টি নিউক্লিয়াসকে আমরা এখন তাড়িয়ে দিই। এই 3টি নিউক্লিয়াস কিন্তু উপর দিকে চলে গেছে। আর থাকছে কটি নিউক্লিয়াস, না তো তোমার 5টি নিউক্লিয়াস রয়েছে। এবার মাথায় রাখবে যেরকম 3টি নিউক্লিয়াস এই ডিম্বক রন্ধ্র অর্থাৎ মাইক্রোফাইলে দিয়ে গেছে, 3টি নিউক্লিয়াস কি করবে স্যার, না তো এই নিচের দিকে অবস্থান করবে, 1টি 2টি আর এখানে ধরো আরেকটি আমরা করে নিচ্ছি। ওকে, তাহলে এখানে একটা সেল আমরা কি করব, গায়েব করে দেবো। ওকে, তো 3টি কি হবে নিউক্লিয়াস এই নিচের দিকে অবস্থান করবে, অর্থাৎ তোমার মাইক্রোফাইলের সরি এমব্রিও স্যাক যেটা রয়েছে সেই এমব্রিও স্যাকের একদম নিচের পোর্শন যেটা রয়েছে সেই নিচের পোর্শনে অবস্থান করবে। আর রইল বাকি আমাদের কটি নিউক্লিয়াস, না তো 2টি নিউক্লিয়াস। এই যে 2টি নিউক্লিয়াস রয়েছে, এই 2টি নিউক্লিয়াস এই মাঝ বরাবর অবস্থান করে। কি হবে স্যার, না তো এই মাঝ বরাবর। তাহলে আমরা এখানকার 2টি নিউক্লিয়াস যেটা রয়েছে সেই 2টি নিউক্লিয়াস কোথায় অবস্থান করবে, না তো এই মাঝ বরাবর। ওকে, এই মাঝ বরাবর অবস্থান করবে। অবস্থান করার পর তাহলে আপাতত কি স্যার এগুলা, না তো নিউক্লিয়াস। তাহলে এখানে কটি নিউক্লিয়াস রয়েছে, 8টি নিউক্লিয়াস। এই 8টি নিউক্লিয়াসে এবার যে ঘটনাটি ঘটে থাকে সেটি হচ্ছে এই যে এইরকম ভাবে এদিকে কি হয়, না তো কোষ প্রাচীর ঘিরে নেবে। এরকম ভাবে কি বলতে পারবো আমরা, না তো নিউক্লিয়াসকে পর্দা বিশিষ্ট হয়ে যাবে, অর্থাৎ যেই পর্দা বিশিষ্ট হয়ে গেল তখন এগুলি কি হয়ে গেল, এক একটি সেল। তাহলে এমব্রিও স্যাকের ভিতরে আমাদের যে নিউক্লিয়াস গুলো তৈরি হলো সেগুলি কি হলো, আলটিমেটলি সেলে পরিণত হয়ে গেল। তাহলে দেখো 3টি নিউক্লিয়াস উপর দিকে অবস্থান করলো, অর্থাৎ ডিম্বক রন্ধ্র যেটা রয়েছে সেই ডিম্বক রন্ধ্রের দিকে অবস্থান করলো। আর 3টি নিউক্লিয়াস যেটা রয়েছে সেটি কি হলো, না তো নিচের দিকে অবস্থান করবে। ওকে, এই যে মাইক্রোফাইল যেদিকে কি রয়েছে তোমার মাইক্রোফাইল রয়েছে অর্থাৎ ডিম্বক রন্ধ্র রয়েছে, সেই ডিম্বক রন্ধ্রের যে 3টি সেল রয়েছে, 3টি সেলের মধ্যে একটি সেল, বিশেষ করে মাঝের যে সেলটি রয়েছে এই মাঝের সেলটি পরিণত হয়ে যাবে তোমার কিসে, না তো ডিম্বাণুতে। কিসে পরিণত হবে স্যার, না তো তোমার ডিম্বাণুতে। ওকে, তাহলে আলটিমেটলি আমরা কি পেয়ে গেলাম, না তো ডিম্বাণু পেয়ে গেলাম। এবার প্রশ্ন থাকবে যে যে 2টি সেল মাঝ বরাবর ছিল, দুটি যে নিউক্লিয়াস মাঝ বরাবর ছিল সেটি কি কি হবে। তো মাথায় রাখবে এখানে কি হবে, না তো এরা পরস্পরের সঙ্গে যুক্ত হয়ে যাবে, যুক্ত হয়ে কি হবে, না তো এরাও একটা এরকম একটা সেল গঠন করবে। ওকে, তাহলে দেখো এমব্রিও স্যাকের ভিতরে এখানে একটা খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন মাথায় রাখবে, ঠিক আছে, খুবই ইম্পর্টেন্ট শর্ট কোশ্চেনের জন্য। দেখো এমব্রিও স্যাক যেটা রয়েছে এই এমব্রিও স্যাকে কটি নিউক্লিয়াস রয়েছে, না তো 1 2 3 4 5 6 7 8। ওকে, কটা নিউক্লিয়াস, না তো 8টি নিউক্লিয়াস। কটি রয়েছে স্যার, 8টি নিউক্লিয়াস রয়েছে। এবং যদি প্রশ্ন করে এবং কটি সেল থাকে তাহলে সেই ক্ষেত্রে কিন্তু এখানে সেলের সংখ্যা হবে 7টি, 1 2 3 4 5 6 7। কটি, না তো তোমার 7টি। তো এটা খুবই একটা ইম্পর্টেন্ট কোশ্চেনের মধ্যে অন্যতম। ওকে, যে তোমার মিগাসপোরনজেনেসিস প্রক্রিয়াতে মোটের উপরে কটি সেল তৈরি হয়, এমব্রিও শাকের ভিতরে কটি সেল তৈরি হয়, না তো সেল তৈরি হবে 7টি এবং নিউক্লিয়াস তৈরি হবে কটি, না তো 8টি। ওকে স্যার, আশা করছি এতটুকু তোমরা বুঝতে পারলে। তো আমাদের ডিম্বাণু যেটা রয়েছে সেই ডিম্বাণুটা তৈরি যে প্রক্রিয়া সেই তৈরিটা কিন্তু কমপ্লিট হলো। দেখো আরো বেশ কয়েকটি কথা। তাহলে এই যে মাঝ বরাবর যে সেলটি রয়েছে এই মাঝ বরাবর সেলটিকে আমরা কি বলছি, না তো ডিম্বক বলছি। আমরা একটু মাঝ বরাবর যে তোমার ডিম্বক বলছি, ডিম্বাণু যেটা রয়েছে সেই ডিম্বাণুটাকে একটু আলাদা করার করণীয়, তাহলে আমাদের একটু বুঝতে সুবিধা হবে। ওকে, দেখো
তাহলে এখানে আমাদের কি অবস্থান করছে স্যার, না তো এখানে আমাদের যে ডিম্বাণু রয়েছে সেই ডিম্বাণুটি অবস্থান করছে। এই যে ডিম্বাণুর দুই পাশে যে দুটি সেল রয়েছে এই সেলকে কি বলা হয়ে থাকে, তো মনে রাখবে এই সেলটাকে বলা হয়ে থাকে সহকারী কোষ। কি বলা হয়ে থাকবে এটাকে, না তো সহকারী কোষ। সহকারী কোষের কিন্তু বিশেষ ভূমিকা রয়েছে, এটাকে তোমরা হালকাভাবে নেবে না। ওকে, এটাকে বলা হয়ে থাকবে কি, না তো তোমার সহকারী কোষ। এটাকে বলা হবে সহকারী কোষ। কি ব্যাপার লেখা হচ্ছে না কেন, এটা হচ্ছে আমাদের কি, না তো সহকারী কোষ। সহকারী কোষ। ওকে, বা এটাকে আরেকটা ভাষা রয়েছে ইংলিশে, এটাকে বলা হয় তোমার সিনার্গিডস। ওকে, আর নিচের দিকে যে কোষগুলি রয়েছে এটাকে বলা হয়ে থাকে তোমার প্রতিপাদ কোষ। কি বলা হয়ে থাকবে স্যার, না তো প্রতিপাদ কোষ বা অ্যান্টিপোডাল সেল। এটাকে বলা হয়ে থাকবে অ্যান্টিপোডাল সেল। অ্যান্টিপোডাল, পিও পোডাল সেল, এটাকে বলা হবে অ্যান্টিপোডাল সেল। এই যে সহকারী কোষ রয়েছে আমি একটু আগে বললাম, এটাকে হালকাভাবে নেবে না, এর একটা বিশেষ ভূমিকা রয়েছে। ভূমিকাটি কি, না তো যে অ্যান্টিপোডাল সেল থাকে স্যার, এটা কিন্তু যখন তোমার পুং গ্যামেট, যখন পুং গ্যামেট এই উপর থেকে প্রবেশ করতে শুরু করে, এই উপর থেকে যখন পুং গ্যামেট প্রবেশ করে, তখন স্যার এই পুং গ্যামেটকে ডিম্বাণুর সঙ্গে মিলিত হতে সাহায্য করে। ঠিক আছে, এবং এই যে সহকারী কোষ রয়েছে তাদের একটি বিশেষ স্ট্রাকচার আছে স্যার। সহকারী কোষের তোমার একটি বিশেষ আমরা স্ট্রাকচার দেখতে পাবো, অর্থাৎ এখানে এরকম একটু ফিঙ্গার লাইক স্ট্রাকচার দেখা যায়। এখানে ফিঙ্গার লাইক স্ট্রাকচার যেটা রয়েছে সেই ফিঙ্গার লাইক স্ট্রাকচার দেখা যায়। এই ফিঙ্গার লাইক যে স্ট্রাকচার রয়েছে সেই স্ট্রাকচারটার নাম একটু ভালো করে অবশ্যই মনে রাখবে। ওকে, ফিঙ্গার লাইক যে স্ট্রাকচার রয়েছে সেই স্ট্রাকচারের নামটা একটু ভালো করে মনে রাখবে। জাস্ট ওয়েট। এই যে ফিঙ্গার লাইক স্ট্রাকচার যেটা বললাম, এই স্ট্রাকচারটা ভালো করে নামটা মনে রাখবে, এখান থেকে শর্ট কোশ্চেন কিন্তু চলে আসে। ঠিক আছে, এটাকে বলা হয়ে থাকে তোমার ফিলিফর্ম অ্যাপারেটাস। PARATS, অ্যাপারেটাস, ফিলিফর্ম অ্যাপারেটাস। এই ফিলিফর্ম অ্যাপারেটাস কি করে, যখন যখন তোমার ডিম্বক পরাগ নালী হয়ে যখন পুং গ্যামেটটি ডিম্বাণুর সঙ্গে মিলিত হওয়ার জন্য প্রবেশ করে, তখন এই ফিলিফর্ম অ্যাপারেটাস কি করে, না তো তাদেরকে পথ দেখাতে সাহায্য করে, অর্থাৎ নিচের দিকে নিয়ে চলে আসতে সাহায্য করে। ওকে, আশা করছি তোমরা এতটুকু বুঝতে পেরে গেছো। ওকে, এবার আমরা জাস্ট একটু এনসিইআরটির কিছু লাইন রয়েছে সেই লাইনগুলো একবার দেখে নেব। দেখো তো এনসিইআরটিতে কি বলছে, না তো আমাদের একটা রয়েছে সেটা হচ্ছে কি, না তো মেগা মেগাস্পোরনজেনেসিস। মেগাস্পোরনজেনেসিস বলতে কাকে বোঝা যাচ্ছে, না তো যে প্রক্রিয়ার মাধ্যমে তোমার এমব্রিও স্যাকের ভিতরে, ঠিক আছে, এই যে এমব্রিও স্যাক আমরা পেয়েছিলাম, কি পেয়েছিলাম স্যার, না তো এখানে এরকম ভাবে ছিল। তো এখানে আমাদের কি তৈরি হচ্ছিল, না তো তোমার ডিম্বক অবস্থান করছিল, আর ডিম্বকের ভিতরে কি তৈরি হয়েছিল স্যার, একটা না তো এমব্রিও স্যাক তৈরি হয়েছিল। এই এমব্রিও স্যাকের ভিতরে কি তৈরি হয়েছিল, না তো এইখানে আমাদের তোমার একটি ডিম্বাণু তৈরি হয়েছিল। এই যে ডিম্বাণু তৈরি হওয়ার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াটাকে বলা হয়ে থাকবে তোমার মেগাস্পোরোজেনেসিস। মেগাস্পোরোজেনেসিসে কি কি ঘটনা ঘটলো সেটাও আমরা দেখলাম, যে ভ্রূণপোষক কলার অর্থাৎ নিউসেলার সেল যেগুলো রয়েছে সেই নিউসেলার সেলের একটি কোষ আকারে বড় হয়ে মেগাস্পোর মাতৃকোষ যেটা রয়েছে সেই মাতৃকোষ তৈরি করে। ঠিক আছে, এখানে কি হবে, না একটি কোষ কি হবে, না তো মিয়োসিস সেল ডিভিশন করার ক্ষমতা যেটা রয়েছে সেই ক্ষমতা অর্জন করবে, যেটা কি বলছিলাম, না তো তোমার এমএমসি অর্থাৎ মেগাস্পোর মাতৃকোষ যেটা রয়েছে মাদার সেল, সেই জিনিসটা তৈরি হবে। তারপরে কি বলছে, না তো এমএমসি সেল অর্থাৎ মেগাস্পোর মাদার সেল যেটা রয়েছে সেটা মিয়োসিস পদ্ধতির মাধ্যমে চারটি কি তৈরি করবে, হ্যাপ্লয়েড মেগাস্পোর যেটা রয়েছে সেই মেগাস্পোর তৈরি করবে। ওকে, তারপরে চারটির মধ্যে উপরের তিনটি কি হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে, নিচের একটি মাত্র সক্রিয় মেগাস্পোর হিসেবে টিকে থাকবে। বা মেন কথা হচ্ছে এটাই যে তাদের মধ্যে তিনটি কি হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে, একটি কি থাকবে, না তো ঠিক থাকবে। ওকে, তারপরে কি বলছে, না তো স্ত্রীলিঙ্গদের উদ্ভিদের বিকাশ বিকাশের ক্ষেত্রে কি, না তো আলটিমেটলি যে একটি ছিল, যে কি হবে তিনটির মধ্যে যে একটি বেঁচে থাকবে সেটি কি হয় আকারে বড় হতে স্টার্ট করে। ওকে, তাই কি হয়, না তো তোমার কিভাবে দেখো, না তো সক্রিয় মেগাস্পোরটি বিভাজিত হয়ে ভ্রূণস্থলী বা এমব্রিও স্যাক যেটা রয়েছে সেই এমব্রিও স্যাক গঠন করে। তাহলে কি হলো স্যার, না তো এখানে ছিল আমাদের ডিম্বক, ডিম্বকের ভিতরে যে সেলটি ছিল সেই সেলটি আকারে অনেক কি হলো, বড় হয়ে কি তৈরি করলো, না তো এমব্রিও স্যাক যেটা রয়েছে সেই এমব্রিও স্যাক গঠন করলো। তারপরে কি বলছে, মেগাস্পোরের নিউক্লিয়াসটি পরপর কবার বিভাজিত হবে, তিনবার। তিনবার কোন প্রকার, না মাইটোসিস বিভাজন তৈরি করবে, যার ফলে কটি সেল তৈরি হবে, 8টি। ওকে,
আর 8টির মধ্যে কি কি পেয়েছিলাম আমরা, না তো 8টির মধ্যে যদি বলা যায় তো কি হবে স্যার, না তো 7টি হবে সেল এবং 8টি হবে কি, না তো তোমার নিউক্লিয়াস। ওকে, এবার কি, না তো ডিম্বক রন্ধ্রের দিকে 3টি কোষ অবস্থান করে। তাহলে এই উপরে যে অংশ রয়েছে, দেখো ছবির ক্ষেত্রে মনে পড়ছে তো, এই যে উপরে যে অংশ রয়েছে ডিম্বক রন্ধ্র মাইক্রোপাইল যেটা রয়েছে, সেই মাইক্রোপাইলের দিকে 3টি কোষ অবস্থান করে, ঠিক আছে, যার মধ্যে কি হবে, একটি ডিম্বাণু এবং দুটি কি থাকবে, সহকারী কোষ। ওকে, আর তারপরে কি বলেছিলাম স্যার, না তো আমাদের যে তোমার এমব্রিও স্যাক যেটা রয়েছে, ঠিক আছে, এমব্রিও স্যাকের নিচের দিক যেটা রয়েছে, সে নিচের দিকে কটি সেল অবস্থান করবে, 3টি সেল অবস্থান করবে। ওকে, এটা হচ্ছে এমব্রিও স্যাক। আর উপরের দিকে কি, না তো 3টি, আর 3টির মধ্যে একটি কি হবে, না তো এটা হচ্ছে ডিম্বাণু, আর বাকি যে দুটো রয়েছে এই দুটি হচ্ছে আমাদের সহকারী কোষ। আর নিচের দিকে যে 3টি সেল অবস্থান করবে সেটিকে কি বলা হয়ে থাকে, না তো প্রতিপাদ কোষ সমষ্টি। আর নির্ণিত নিউক্লিয়াস কি, না তো মাঝ বরাবর মাঝখানে যে দুটি সেল থাকে সেই দুটিকে কি বলা হয়ে থাকে, না তো তোমার নির্ণিত দুটি যে নিউক্লিয়াস, এই দুটি নিউক্লিয়াস পরস্পর সঙ্গে যুক্ত হয়ে কি গঠন করবে, না তো একটা নির্ণিত নিউক্লিয়াস গঠন করবে। এবং এখানে মাথায় রাখবে একটি খুব ভালো একটি কোশ্চেন, যে এখানে যে উপরের সেলগুলি রয়েছে সেগুলি কি প্রকৃতির স্যার, না তো হ্যাপ্লয়েড প্রকৃতি অর্থাৎ এন প্রকৃতির, কিন্তু নির্ণিত নিউক্লিয়াস যেটা সেটা কিন্তু দেখো তোমার ডিপ্লয়েড প্রকৃতির। অর্থাৎ এখানে কি হয়েছিল স্যার, না তো দুটি নিউক্লিয়াস পরস্পর সঙ্গে মিলিত হয়ে একটি সেল গঠন করছে। তাহলে প্রত্যেকটা সেল নিউক্লিয়াস যেটা ছিল সেটা কি এন প্রকৃতির, তাহলে এন যুক্ত এন ইকুয়াল টু কি স্যার, না তো 2n, তাহলে এন যুক্ত এন সমান কি হয়ে গেছে আমাদের, না তো তোমার 2n যেটা রয়েছে, তাহলে নির্ণিত নিউক্লিয়াস যেটা সেটা কিন্তু 2n প্রকৃতির। ওকে, তাই দেখো মাঝখানে দুটি নিউক্লিয়াস মিলে একটি ডিপ্লয়েড 2n কোষ তৈরি করে থাকে। ওকে, তো আশা করছি তোমরা সকলেই ক্লাসটি বুঝতে পেরেছো। যদি কারো কোনো প্রবলেম থাকে, অসুবিধা থাকে, তাহলে সে অবশ্যই এখানে কমেন্ট করে জানাবে। আমি যদি অনেকগুলো কমেন্ট আসে তাহলে অবশ্যই আমি তার জন্য কি করব, না তো স্পেশাল একটি ভিডিও বানিয়ে পুনরায় তাকে বোঝানোর চেষ্টা করব। ওকে, তো এটাই বলবো যে এটি একটু ভালো করে মন দিয়ে শুনবে ভিডিওটা, তাহলে আশা করছি তোমাদের কোনো রকম প্রবলেম আসবে না বুঝতে। তো তো আজকের আমাদের যে ক্লাস, সেই ক্লাসে গাইনোসিয়াম যেটি রয়েছে, অর্থাৎ কীভাবে আলটিমেটলি তোমার ফিমেল যে গ্যামেট অর্থাৎ যে ডিম্বাণু, সেই ডিম্বাণুটা তৈরি হয় সেটা আমরা পড়লাম। থ্যাংক ইউ। দেখা হচ্ছে আমাদের পরবর্তী যে ক্লাস, পরবর্তী ক্লাসে তোমাদের সঙ্গে দেখা হবে। ওকে।